নমস্কার। ভিকে স্পিরিচুয়ালিটি সেশনে সকলকে স্বাগত। আজকে আমাদের বিষয় শিক্ষা ও জাগরণ। খুব ইম্পর্টেন্ট বিষয়। কারণ একটা জাতি দাঁড়িয়ে থাকে এই শিক্ষার উপর। তাই এই বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। এটা সত্য যে এই শিক্ষাকে কেন্দ্র করে যে তিনটে পিলার, ছাত্র, অভিভাবক এবং শিক্ষক কুল, তিনজনের কপালেই আজকে ভাঁজ পড়েছে, চিন্তার ভাঁজ। এটাকে সূর্যোদয় বলা যেতে পারে। কারণ আমরা যখন মনে মনে মেনে নিই যে আমরা কোনোভাবে ভুল পথে যাচ্ছি, তখন অনেকটা জাগরণ কিন্তু হয়ে যায়। আচ্ছা, এই যে জাগরণ জাগরণ কথাটা বারে বারে আসে, জাগবো কেন? এক কথায় বলতে গেলে, যেখানে আমরা শান্তিতে নেই, স্বস্তিতে নেই, সেখানেই কোথাও এনার্জির ঘাটতি, সেখানেই প্রয়োজন জাগরণের। আজকে সমগ্র শিক্ষা ব্যবস্থার এবং এই শিক্ষাকে কেন্দ্র করে কিভাবে, কোথায় সমস্যা, কিভাবে জাগা যায়, কি ঠিক করলে আমরা সবটাই ঠিক করতে পারি, সেই নিয়ে সংক্ষেপে একটা আলোচনা পর্ব চলবে। এখানে থাকবে আত্মসমালোচনা, এখানে থাকবে ভাবের আদান প্রদান, এখানে থাকবে ইতিহাস, এখানে থাকবে অনুভব। ইয়া বিদ্যা সা বিমুক্তায়, এই কথাটা আমরা বারে বারে শুনে আসি। অর্থাৎ প্রকৃত বিদ্যা সেখানে যেখানে মুক্তি আছে। প্রাচীনকালে হাজার হাজার বছর পূর্বে এইটার উপর দাঁড়িয়েছিল বিদ্যা। এবং গুরু শিষ্যের সম্পর্ক তখন ছিল সুমধুর। গুরুজনরা গুরুজন ছিলেন, আমরা তাদের লঘু করে নিইনি রবীন্দ্রনাথের ভাষায়। কিন্তু বর্তমানে দেখা যায় কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে গুরুজন আজ লঘুজন। কেন? প্রথমে আমি কিছু প্রশ্ন সামনে আনছি, তারপর একটা একটা করে অন্বেষণ করতে করতে যাওয়া যাবে। 2 নম্বর হচ্ছে যে মানুষদেরই তো শিক্ষার প্রয়োজন হয়। কেন? পৃথিবীতে তো অনেক প্রাণীকুল আছে। আর এটা ঠিক যে যেখানেই এই শিক্ষার প্রয়োজন হচ্ছে, সেখানেই ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, আরো 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 অনেক কিছু নেগেটিভ জিনিস বাসা বাঁধছে। সেটা কেন? এইগুলো নিয়ে আমরা প্রথমে দেখি। যদি আমরা একটু পিছিয়ে যাই ইতিহাসের দিকে, লর্ড ম্যাকলে ইংরেজ আমলে তিনি ভাষণ দেওয়ার সময় বলেছিলেন যে ভারতবর্ষের স্পিরিচুয়ালিটি এবং কালচার, এই দুটো হচ্ছে স্ট্রং পিলার। তাই ভারতবর্ষকে যদি শাসন করতে হয়, এমন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এই দুটো যেন কোনোভাবে জেগে না ওঠে। কারণ প্রথম শিক্ষা ভারতবর্ষের স্কুলগুলো ব্রিটিশ আমলে যে বুনিয়াদ নিয়ে তৈরি হয়েছিল, তখন প্রয়োজন ভিত্তিক ছিল সেই শিক্ষা ব্যবস্থা।
তাদের দরকার ছিল কিছু কেরানির, অর্থাৎ কর্মচারীর। তাই তখন প্রয়োজন আর আয়োজনের একটা সামঞ্জস্য ছিল। কিন্তু আমরা সেই দুর্ভাগ্য শিকার যে আজকে প্রয়োজন বদলেছে কিন্তু আয়োজন বদলায়নি। আর এই প্রয়োজন বদলেছে কিন্তু আয়োজন বদলায়নি, এর জন্য অনেক ইউনিভার্সিটি গড়ে উঠছে। অর্থাৎ সেখানেই আমরা প্রমাণ করছি যে আমরা অসন্তোষের শিকার, আরো নতুন কিছু খুঁজছি। কিন্তু ভিতর দিকে তাকিয়ে দেখছি না, বাদবাকি জিনিসটুকু একই রেখে আমরা আয়োজন অনেক কিছু করছি, অনেক অনেক কলসি জল ভরছি, কিন্তু পানীয় জল তাতে একটুও নেই। তাহলে আমাদের ঠিক কেমন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন আর আয়োজনের সামঞ্জস্য রাখার দরকার? আমাদের কপি পেস্ট শিক্ষা ব্যবস্থা থেকে দূরে আসা দরকার। এই কপি পেস্ট আমরা অনেক জায়গায় দেখি যে আজকে সরকারি স্কুলগুলোকে অনেক সময় ভয়ের জায়গায় পরিণত করেছে। এই প্রসঙ্গে একটা ছোট গল্প বলবো। একজন শিক্ষক, পরে আসছি নামেতে, একজন শিক্ষক মহাশয় প্রথম জানলেন যে কোনো একটা স্কুলে ছাত্র হয় না, ভয়ে। তিনি গেলেন স্কুলে, ক্লাসরুমে গিয়ে বোর্ডেতে লিখলেন ডাকাত কথাটি, সেখানে 3টি অক্ষর। আর ছাত্রদের বললেন, আচ্ছা তোমরা ডাকাত কথাটা 1 অক্ষরে লিখে দেখাও তো। ছাত্ররা তো হতভম্ব, ডাকাত কথা কি করে 1 অক্ষরে লিখবো? বললেন পারছো না, এই দেখো আমি লিখে দেখাচ্ছি। তিনি ডা লিখলেন আর কাত করে লিখলেন কাত শব্দটা, ডাটাকে কাত করে লিখে বললেন এটাই দেখো ডাকাত। ছাত্ররা তো প্রচুর হেসে উঠলো সারা ক্লাসরুমে। তারপরে তিনি আবার একটা অক্ষর দিলেন, বললেন কানাই শব্দটা লিখলেন, বললেন একটা অক্ষরে এটাকে লিখে দেখাও তো এবার। ছাত্ররা বলছেন কি যে বলেন, একটা অক্ষরে কি করে লিখবো কানাই? লিখতে পারছো না? এই দেখো, শুধু কা লিখলেন আর নেই শব্দটা লিখলেন না। ছাত্ররা তো প্রবল হেসে প্রায় লুটোপুটি ক্লাসে। ক্লাস উত্তাল, শুরু হলো আদান প্রদানের মধ্যে দিয়ে পড়াশোনা, যেখানে ভয় নেই। একটি ছাত্র উঠে এসে বোর্ডেতে একটা সূর্য আঁকলেন, তার পাশে দেখালেন কিরণ। বললেন এটা কি? বলল রবি সবে কিরণ দিতে শুরু করেছেন। এই যে শিক্ষকের গল্পটি আমরা বললাম বা শুনলাম, ইনি ছিলেন আর কেউ নন, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। আর যে ছাত্রটি উঠে এসে সূর্য এঁকে চারদিকে কিরণ দিয়ে দেখিয়েছিলেন, আজকে প্রথম কিরণ এসছে ক্লাসে, রবি প্রথম কিরণ দিতে শুরু করেছেন, ইনি ছিলেন সত্যজিৎ রায়। এই ছিল শিক্ষা ব্যবস্থা। এক সময় এই ভারতবর্ষের বুকে, এই বাংলাতেই কিছু বছর পর পর আমরা দেখেছি চেতনা সম্পন্ন মানুষের ভিড়। হ্যাঁ, এটা ঠিক কথা যে সুস্থ পরিবেশ, সুস্থ অভিভাবক একটি সুস্থ সন্তান তৈরি করে, আর সেই সন্তানই হয় সুশিক্ষার অধিকারী। কিন্তু আমরা শিক্ষকরাও তার দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারি না। তাই বিবেকানন্দ থেকে শুরু করে আবুল কালাম পর্যন্ত বলে গেছেন যে সুস্থ অভিভাবক দরকার, সুস্থ
শিক্ষা ব্যবস্থার জন্য এবং সুস্থ শিক্ষার জন্য। এখন শিক্ষাটা কি? কপি পেস্ট নয়। প্রত্যেকটা বাচ্চা হচ্ছে ইউনিক। সকলের ভেতর প্রতিভা আছে, সেগুলোকে শুধুমাত্র প্রজ্বলিত করা, খুঁজে নেওয়া, জাগিয়ে তোলা, এটাই কাজ হলো শিক্ষকের। আসলে শিক্ষা তো শুরু হয়ে যায় মাতৃগর্ভ থেকে। মায়ের গর্ভেতেই মায়ের চিন্তা ভাবনার প্রভাব বাচ্চার উপর পড়ে। সেই জন্য গর্ভাবস্থায় আমাদের ভারতবর্ষে সেই স্পিরিচুয়ালিটির কথা এসে যাচ্ছি, বলা হয় সুন্দর এবং সুস্থ চিন্তা রাখার জন্য, সন্তান সম্ভবা মায়েদের সুস্থ পরিবেশ দেবার জন্য, সুস্থ খাদ্য পাবার জন্য, এবং এই সুস্থ সকল কিছু সুস্থতার মধ্যে দিয়ে জাগে একটা সুস্থ চেতনার বীজ। তারপর ভূমিষ্ঠ হওয়ার পর 6 বছর পর্যন্ত কোনো রকমের বাইরের শিক্ষার দরকার করে না, দরকার করে মাতৃ সান্নিধ্য। সেখান থেকেই সে পেয়ে যায়, এই মাতৃ বা পিতার সান্নিধ্যেই সে পেয়ে যায় তার প্রকৃত শিক্ষার বীজ। কিন্তু বর্তমানে গতির নামে যে দুর্গতি আমরা করেছি, সকল কিছু শিখিয়ে দিতে হবে ছোট্ট বাচ্চাটিকে। 2 বছর, 2.5 বছর, 3 বছর বয়স থেকে আমরা না জেনেই তাদেরকে স্কুলে পাঠাতে শুরু করেছি, যেখানে শুরু হয়ে যায় মুখস্থ করা। অর্থাৎ সেই প্রথমে যে কথাটায় ছিলাম, যে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল কিছু কর্মচারীর জন্য, কিছু কর্মচারী তৈরির জন্য, কিন্তু বর্তমানে সে প্রয়োজন নেই। আমরা কি তাহলে সেখানেই থেমে থাকবো? না, এখানেই দরকার জাগরণ। আচ্ছা, আমরা যদি কোনো ব্র্যান্ডের জিনিসের নাম করি, তাহলে সবার আগে কোন ব্র্যান্ডের কথা মাথায় আসে? অ্যাপল, তাই না? তো তার কর্ণধার স্টিভ, তিনিও বলেছিলেন এই একই কথা, যে ভারতবর্ষের শিক্ষা শুধু শেখায় পুঁথিগত বিদ্যা, কিছু নম্বর, ভালো একটা চাকরি, হ্যাঁ তার সঙ্গে যদি একটা মার্সিডিজ হয়েই যায় তো অসুবিধে কোথায়? ব্যাস, আটকে গেলাম আমরা। তারপর ফ্রাস্ট্রেশন, পেলে ভালো, না পেলে প্রচুর ক্ষতি, টেনশন, স্ট্রেস, এই সকল কিছু। কিন্তু আমরা এখানে কেন আটকে থাকব? তাই দরকার বর্তমানে সিলেবাস বেস এডুকেশন নয়, চাইল্ড বেস এডুকেশন, যেখানে তার ডেভেলপ হবে তার ক্রিয়েটিভিটি, তার মধ্যে যে সৃজনশীলতা আছে, নান্দনিকতা আছে, মননশীলতা আছে, এই সব কিছুর বিকাশ ঘটবে খুব ন্যাচারালি, কিছু চাপিয়ে দেওয়া নয়। 1 থেকে 40 জন ছাত্র যদি একটি ক্লাসে থাকে, বা একটি মায়ের যদি 5টি সন্তান হয়, তাহলে কিভাবে সম্ভব যে সবার প্রকৃতি এক হবে? তাহলে একই ক্লাসে একই সিলেবাসের মধ্যে তাদেরকে জর্জরিত করে ফেলা, এই কোন শিক্ষা ব্যবস্থা? আজকে ভাবার সময় এসছে। এর থেকে ভালো ছিল সেই প্রাচীনকালের গুরু শিক্ষা। বর্তমানেও দেখা যাচ্ছে যে তাদের অনুকরণে যারা সেটাকে কিছুটা অংশ ফলো করছেন, তারা অনেক ভালো আছেন। জার্মানির ওয়ার্ল্ড অফ শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত বিশ্বে দ্য বেস্ট। সেখানে দেখা যায় যে ক্লাস 1 থেকে একজন শিক্ষক বা শিক্ষিকার হাত ধরিয়ে দেওয়া হয় প্রত্যেকটি শিশুকে। গুরুকুলের মতনই তারা তাকে পর্যবেক্ষণ করেন। সে যখন 1-এ উঠল, টিচারেরও প্রমোশন 1। সে যখন 2-এ উঠল, টিচারও গেলেন 2-এ, 3 টিচারও গেলেন, সেই টিচারই গেলেন 3-তে। এইভাবে তার হাত ধরে একজন শিক্ষক বা শিক্ষিকা, যার উপর সেই ভার ন্যস্ত হয়, তিনি পৌঁছে দেন কৈশোরে।
তার প্রত্যেকটা জিনিস অবজার্ভ করতে পারেন সেই শিক্ষক বা শিক্ষিকা, খুঁজে নেন তার ভেতরের লুকিয়ে থাকা গুণ, সেই সমস্ত গুণকে নিয়ে তার ভবিষ্যতে কি পেশা হবে খুব সহজে তার অভিভাবক বা অভিভাবিকাকে সেটা জানিয়ে দেওয়া হয়। এর ফলে কাঠবেড়ালিকে জলে সাঁতার কাটতে আর মাছকে গাছে উঠতে বলা হয় না। অভিজ্ঞ চোখ, বিদগ্ধ মানসিকতা সমস্ত কিছু নিয়ে তিনি খুঁজে নেন ছাত্রটি বা ছাত্রীটির ভেতরে লুকিয়ে থাকা সেই ট্যালেন্টকে। এটাই তো প্রকৃত শিক্ষা। দেখুন, এখানে শিক্ষকেরও কিন্তু কোনো চাপ নেই, আর সেই জন্যই সেই চাপ কখনোই প্রশমিত হয় না ছাত্র বা ছাত্রীর মধ্যে। ডাকাত আর কানাইয়েতে শিক্ষা ব্যবস্থা চলতে থাকে, আর তৈরি হয় রবীন্দ্রনাথের মতন শিক্ষক আর সত্যজিতের মতন প্রতিভা। তাই জিনিসটা খুবই সহজ, আমরা শুধুমুধু তাকে গম্ভীর করে তুলেছি। প্রথমে একটা কথা আমাদের এখানে এসেছিল যে অন্য কোনো প্রাণীর তো কই শিক্ষার প্রয়োজন হয় না। আমার মনে হয় যে সব থেকে বেশি শিক্ষিত হচ্ছে একটি কাঁথায় থাকা শিশু, কারণ সে ন্যাচারাল। তার ব্র্যান্ডেড জামা পরালো হলো কি না হলো তাই নিয়ে মাথা ব্যথা নেই, তার মুখের চাকচিক্যের জন্য সায়ানাজোশন লাগে না। সে খিদে পেলে বলে, ঘুম পেলে ঘুমায়। কিন্তু পরে আমরা এই ইন্টালেক্ট মানুষদের আমাদের প্রয়োজন হয়েছে আমাদের জীবনের তাগিদে এই শিক্ষা, তাহলে সেটা প্রকৃতভাবেই আসুক, ন্যাচারালি আসুক। কেন আমরা রুট থেকে সরে যাব? কেন আমরা চাপিয়ে দেওয়ার নীতিতে থাকব? আজও অনেক স্কুল আছে যেখানে নিজের নোট না লিখলে পরে যদি কোনো বাচ্চা তার ক্রিয়েটিভিটির মধ্যে আসে তাহলে গার্জিয়ানকে ডেকে পাঠানো হয়, দেখুন আপনার ছাত্র বা ছাত্রী কি লিখেছে, আপনার সন্তানকে কি শিখিয়েছেন, আমি কি ক্লাসে এই নোট দিয়েছিলাম। কপি পেস্ট এডুকেশন প্রথম থেকেই। সত্যি এই জায়গায় মনে হয় যে ব্রিটিশরা সত্যই সার্থক। তাদের উদ্যোগ যে ছিল যে ক্রিয়েটিভিটিকে ভোঁতা করে দাও একটা জাতিকে নষ্ট করার জন্য, এটাই যথেষ্ট। শিক্ষাকে কেন্দ্র করে ফ্রাস্ট্রেশন এনে দাও। কাঠবিড়ালি যখন গাছে ওঠার জায়গায় জলে সাঁতরাবে সে নিজেই বুঝতে পারবে যে আমি অযোগ্য, নিজের কাছে নিজের হার। মাছকে তুলে দাও গাছে, সে এমনি ডিপ্রেশনে চলে যাবে। আর আমরা যদি গাছের বীজকে এইভাবে নষ্ট করতে পারি তাহলে ভারতবর্ষের মতন সতেজ ভূমিতে, সতেজ মাতৃগর্ভে, সতেজ পরিবেশে যে বীজগুলো মহিরুহ হয়েছিল একদিন গান্ধীজি, রবীন্দ্রনাথ, নেতাজি, আচার্য জগদীশচন্দ্র বোস, কাজী নজরুল, বিশাল লম্বা সে লিস্ট, তেমন বীজ আর যেন জন্মাতে না পারে। তাহলে তাদের সম্পদ আমরা সহজে ভোগ করতে পারবো এবং আমাদের দাস বানিয়ে রাখতে পারবো। আজকে সেই জাগরণের দিন। আজকে আমরা বুঝতে পেরেছি সেখানে আমাদের নাভিশ্বাস উঠে এসছে। একজন অভিভাবিকা, একজন শিক্ষিকা, একজন স্টুডেন্ট যখন ছিলাম সেদিকেও যখন পিছন পানে তাকাই তখন বুঝতে পারি। এবং বর্তমানে কিন্তু শিক্ষার ক্ষেত্রে এই সৃজনশীলতা, এই মননশীলতা, ইন্টালেকচুয়ালিটি, আইকিউ, বিভিন্ন রকমের আইকিউ এর উপর জোর দেওয়া হচ্ছে। নান্দনিকতা, এ সকল কিছু নিয়ে কিন্তু আজকে ঢেলে সাজতে বসেছে শিক্ষা। দরকার শুধু আমাদের গ্রহণযোগ্যতা, ভাবনার পরিবর্তন, যেখানে মানুষ, তার প্রত্যেকটি মানুষ দামি প্রমাণ হবে। ফ্রাস্ট্রেশন, টেনশন, ডিপ্রেশন, সুসাইড নয়।
তারা চেতনার সঙ্গে, জাগরণের সঙ্গে, আনন্দের সঙ্গে বাঁচবে। শিক্ষার জন্য তারা আনন্দ করে স্কুলে যাবে, ভয়ের জন্য নয়। সেই দিন এসে গেছে, এসে গেছে যুক্তির দিন, এসে গেছে বুদ্ধির দিন, এসে গেছে বিচারের দিন। সেই সূর্যোদয় কিন্তু দেরি নেই। আমরা বলি শক্তি, চেতনা, এগুলোর জাগরণ প্রয়োজন। শক্তি মানে কিন্তু কোনো শক্তি মূর্তির পূজা নয়। আমরা কোনো মূর্তিতে যেন আটকে না যাই। সেই আজকের জেনারেশন, আজকের যারা নব প্রজন্ম, তারা কিন্তু সত্যই মূর্তি নিয়ে অত মাতামাতি করে না। এখন কিন্তু পথে ঘাটে অনেকই দেখা যায় যে যেসব কিশোর এবং যুবকেরা অসাধারণভাবে রাস্তার প্রাণীদের নিয়ে মেতে আছে, তাদের সেবা দিচ্ছে। করোনা পরিস্থিতি প্রমাণ করেছে তাদের যৌবন কত সুন্দর, তারা কতভাবে বিভিন্ন জায়গায় খাদ্য বিতরণ করছে। এটাই তো শক্তি, এটাই তো এনার্জি। তাই আমাদের বিশ্বাস রাখা দরকার এই জেনারেশনের উপর, এই স্রোতের ওপর, এই শক্তির ওপর, এই জাগরণের ওপর। তারা জাগছে। আগে কখনো শুনিনি যে রাস্তায় এনজিও, আমি যখন ছোট ছিলাম, যে এনজিও গড়ে উঠেছে পশু প্রাণীদের জন্য। হ্যাঁ, এখন সেটা আরো বিশাল আকার নিয়েছে। আর সেখানে যারা কাজ করে তারা বেশিরভাগই কিন্তু এই জাগরুক নবশক্তি। তাই তাদের জন্য কুর্নিশ। তারা শক্তি বলতে বোঝে মানব শক্তি। তারা বাঁচার লড়াইয়েতে বিভিন্ন পদ, বিভিন্ন জায়গায়, তারা আটকে নেই ডাক্তার ইঞ্জিনিয়ারে, তারা বিভিন্ন পথ খুঁজে নিচ্ছে। বিভিন্ন জায়গা, বিভিন্ন পথ তারা খুঁজে নিচ্ছে। সুতরাং এটাই তো জাগরণ। শিক্ষা জাগতে শেখায়। আমরা কি কখনো ভেবেছি? আমরা রাস্তা দিয়ে যদি কখনো উন্মাদ মানুষকে দেখেছি, পাশ কাটিয়ে চলে গেছি। কিন্তু এখন এই ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য আমরা দেখতে পাই যে অনেক মানুষ কিন্তু রাস্তার পাগলকে, যাকে আমরা ভারসাম্যহীন বলি, সেই মানুষদেরকে পরিচ্ছন্ন করে তাদের পোশাক আশাক পরিবর্তন করে মূল স্রোতে ফেরানোর চেষ্টায় আছেন। এটাই তো প্রকৃত শিক্ষা, যেটা আছে ধরা অনুভবে। হেডের সঙ্গে হার্টের কানেকশন, এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা, যেটা বাঁচতে শেখায়, যেটা হাসতে শেখায়, যেটা ভালো এনার্জি আছে, ভালো এনার্জি দেয়। তাই নতুন করে আমাদের ভাবতে হচ্ছে শিক্ষা নিয়ে। তাই সিলেবাস ঢেলে সাজানোর প্রয়োজন, এবং সে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। প্রয়োজন আর আয়োজনের এখানেই আমাদের সামঞ্জস্যের দরকার। আপনাদেরও যদি কোনো বক্তব্য থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। সেই নিয়েও এখানে আমরা আলোচনা করব। এখানে আমার অনেক বন্ধুরা রয়েছেন যারা এই পেশার সঙ্গে যুক্ত আছে। তাদের ভাবনা, তাদের বক্তব্য এখানে উঠে আসুক। আমরা আরো সমৃদ্ধ হব এবং আলোচনা আরো চলতে থাকবে, এবং আলোচনাই হচ্ছে জাগরণের একমাত্র পথ। ভুটান একটি ছোট্ট দেশ, কিন্তু সেখানে সরকারি স্কুলে পড়ার জন্য সবাই ব্যাকুল। সেখানে কোনো ভয় নেই, ভীতি নেই, বেত নেই। এমনভাবে শিক্ষা দেওয়া হয় যাতে তার ভেতরে সকল জিনিস প্রজ্বলিত হয়। প্রকৃত শিক্ষা আমাদেরকে সংকেত দেয়, চেতনা দেয়। সে চেতনা মানসিক। আমরা ঠিক করছি কি ভুল করছি, আমাদের হাত থামিয়ে ধরে। আমরা আমাদের শারীরিক জিনিসও বুঝতে পারি সেখান থেকে। প্রকৃত শিক্ষা আমাদের শরীরের কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো আমাদের বুঝতে শেখায়।
অর্থাৎ আমরা যদি বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করি তাহলে আমাদের যে শরীরে অস্বস্তি হয়, ঢেকুর ওঠে, এই সমস্ত জিনিস আমরা প্রকৃত শিক্ষিত যদি হই খাদ্য সংক্রান্ত, শরীর সংক্রান্ত, তাহলে কিন্তু জানতে পারি আমাদের শরীরে নানা অঙ্গ প্রত্যঙ্গ যে কিভাবে আমাদের ইন্ডিকেট করছে, এটা আমরা শিক্ষা থেকে চেতনা পাই এবং চেতনা থেকেই জানতে পারি। কিন্তু বর্তমানে দেখা যায় যে স্কুল যাবার নামে খেলার মাঠটা বন্ধ হয়ে গেছে। এটা কি শিক্ষা? এটা কি যন্ত্রণার নামান্তর নয়? ছোটবেলা থেকে পিঠে অনেক বইয়ের বোঝা, আমরা যেন সেই দিনের সামনে না আসি যেদিন আজকের এই শিশুটা বড় হয়ে বলবে যে ওয়ার্ক এডুকেশনটা স্কুল থেকে দেওয়া হয়েছিল, সেটা অত টাকা দিয়ে দোকান থেকে কেন করলে? আমি যে কিছুই কারিগরি শিখলাম না, কেন আমার ড্রয়িংটা মা করে দিল? কেন ড্রয়িংটা মা করে দিল? আমার আঁকাটা তো শেখা হলো না, তার থেকে না শেখাই ভালো ছিল। তার থেকে যদি আমি না শিখতাম সেটাই ভালো ছিল। আচ্ছা, আজকে স্কুলে যে ক্রাফট দেওয়া হয়, ড্রয়িং দেওয়া হয়, সেগুলো কি সত্যই, প্রজেক্ট দেওয়া হয়, সেগুলো কি সত্যই শিশু শিখছে? আজকে আমাদের সেই আত্মসমালোচনার সময় এসছে। আমরা করতে না পারি না করি, কিন্তু মিথ্যাচারের স্পাইন যেন তৈরি না করি। তাহলে আজকে আমাদেরই কিন্তু একদিন কৈফিয়তের মধ্যে দাঁড়াতে হবে, ভীষণ রকমের কৈফিয়ত দিতে হবে যে আমাকে তুমি ভুল শিক্ষা কেন দিলে। সেই দিন যেন আমাদের দেখতে না হয়। তাই চেতনার শিক্ষা, জাগরণের শিক্ষা, শিক্ষা যেন প্রকৃত মুক্তিরই নামান্তর হয়, যেখানে যন্ত্রণার মুক্তি, যেখানে বোধের মুক্তি, যেখানে অনুভবের মুক্তি। এই সকল কিছুর মুক্তির মধ্যে দিয়ে শিক্ষা তার নিজের আলো দেখিয়ে চলুক, এটাই আমাদের ভারতবর্ষের চেতনা হোক। প্রাচ্য আর পাশ্চাত্যের মিলন, এটাই তো প্রকৃত শিক্ষা। প্রাচ্যের স্পিরিচুয়ালিটি আর পাশ্চাত্যের বিজ্ঞান যখন মিলে মিশে একাকার হবে, তখন হোল ওয়ার্ল্ড ইজ এ ফ্যামিলিতে পরিণত হবে, প্রত্যেকটা মানুষ আত্মার ভাই বোনে পরিণত হবে। তখন প্রতিটি মানুষ মানুষের জন্য ভাববে, যেটা আমাদের করোনা পরিস্থিতি কিছুটা শিখিয়ে দিয়ে গেছে। সুতরাং আজকের যুব সমাজ, আজকের যারা স্টুডেন্ট, সেটা স্কুল হোক, কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক, তারা কিন্তু জাগরণের মুখে, তারা জাগ্রত বিবেক। একটা সময় পর তারা বুঝতে শিখেছে যে আমার মধ্যে যা কিছু আছে তা কিছু জাগানোর দরকার। তারা অনুভবের সাথে বাঁচতে চায়। কিন্তু কিছু সংখ্যক যে সমস্ত স্টুডেন্টরা আজকে বিভ্রান্ত বা পথভ্রষ্ট, আমরা নিজেদের দায় অভিভাবক বা শিক্ষক শিক্ষিকা হিসাবে অগ্রাহ্য করতে পারি না। তাই বন্ধ হোক যে আমার নোটসটা না লিখলে গার্জিয়ান কল। অনেক অনেক কিছু করা যায়, মাত্র 5-6 ঘন্টা একটা স্কুল ব্যবহার হয়। তারপর সেবার মানসিকতা থাকলে আমরা কিন্তু বাদবাকি সময় সেখানেই শুরু করতে পারি এই জাগরণ। ব্যবসা নয়। তাহলে ভারতবর্ষ কিন্তু আবার জাগবে। জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। এ ধর্ম কিন্তু বৈষম্যের নয়, এ ধর্ম ধারণ, সকল কিছু ধারণের। মাত্র 5-6 ঘন্টা একটা স্কুল ব্যবহার হয়। তারপরটা আসুক না এই কাজে।
সিলেবাস তৈরি হোক চেতনা সম্পন্ন মানুষদের নিয়ে। আমাদের শিক্ষায় প্রথম অবস্থায় শেখানো হোক মন কিভাবে কাজ করে, ওয়াননেস, সেপারেশন নয়, অসম প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা হোক নিজের সাথে নিজের। আজকের দিনটা যেভাবে কাটালে কালকের দিনটা এর থেকে আরো ভালো করে কাটানোর চেষ্টা। আজকে তুমি যা, কালকে তুমি আরো ভালো কিছু হোক না এই প্রতিযোগিতা। তাহলে প্রত্যেকটা দিন আমরা এক ধাপ করে এগিয়ে যাব উন্নতির দিকে। দরকার এখন বিবেকানন্দ পড়া, রবীন্দ্রনাথকে পড়া, এবং এই সমস্ত যারা এখন আমাদের মধ্যে নেই তাদের ভাবধারার সাথে লিভিং মাস্টার আমাদের ভারতবর্ষে কিন্তু কোনো অভাব নেই। তাদেরকে এই শিক্ষা ব্যবস্থা এবং সিলেবাস তৈরি বা এইটার কি কাঠামো হতে পারে সেই সব কাজের মধ্যে যুক্ত করা। একটু খোঁজ করলেই পাওয়া যায়। আমাদের এই মেমারি ক্লাসে, বসুধৈব কুটুম্বকম মেমারি ক্লাসে এই মেমারি সংক্রান্ত, মন সংক্রান্ত অনেক টেকনিক শেখানো হয় ছাত্রদের জন্য, প্যারেন্টসদের জন্য। প্রচুর বইয়ের নাম দেওয়া হয়। অভিভাবকদের যে কি ভূমিকা থাকে, এনার্জিকে তারা কিভাবে চালনা করতে পারে একটি শিশু গড়ার ক্ষেত্রে, এই সকল কিছু হাতে নাতে এখানে দেখানো হয়, করা হয়। তাই এখানে এসে এই শিক্ষা নিলে বোঝা যায় যে আগে কেন শিখিনি। আমি যখন শিক্ষিকা হিসাবে এই ট্রেনিং এ যাই আমার সন্তানের জন্য, সরি, তখন মনে হয়েছে যে আগে কেন এই ট্রেনিংটা নিতে পারিনি। একটু জল খেয়ে তো বর্তমানে মাইন্ড সায়েন্টিস্টরা গবেষণা করে এই মন নিয়ে অনেক কিছু বিচার করেছেন এবং মাইন্ড সায়েন্টিস্টরা অনেক এগিয়ে গেছেন। অনেক সহজ হয়েছে এই টেকনিকগুলো। আমরা ইউনিভার্সের কাছে অসীম কৃতজ্ঞ যে অনেক মাধ্যম আমাদের কাছে এসছে এই টেকনিকগুলো ধরে দেবার জন্য। তো আমাদের ইগলগঞ্জে যে মেমারি ট্রেনিং হয় সেখানে এরকম বহু টেকনিক শিখে অনেকেই তার পথ দেখতে পেয়েছে, নিজের শিক্ষা, ভেতরে যে শিক্ষা ছিল সেটাকে খুঁজে পেয়েছে। অভিভাবকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং তারা নম্বর তো উপরি পাওনা, প্রকৃত শিক্ষার্থী, প্রকৃত মানুষ হয়ে উঠেছে। তাই পরীক্ষা প্রার্থনীয়। সবাইকেই বলবো এই চেতনা পাওয়ার জন্য, এই মনের সাইকোলজির যে সমস্ত গবেষণালব্ধ টেকনিক, টিপস, এগুলো পাওয়ার জন্য অবশ্যই মেমারি ক্লাস করার দরকার শিক্ষার্থীদের এবং অভিভাবকদের। আসলে অনেক ছোট বয়সেই কিন্তু এর বুনিয়াদ তৈরি হয়ে যায়, তারপর আস্তে আস্তে চলে একটি বীজের বৃক্ষে পরিণত হবার পালা। তাই প্রত্যেকটি
শিক্ষার্থী প্রত্যেকটি শিশুই পারে বৃক্ষে পরিণত হতে, যদি তিনটি জিনিস ঠিক থাকে: শিক্ষা, অভিভাবক এবং শিক্ষক। এই বৃত্তের মাঝখানে থাকে শিক্ষার্থীরা। তাই আমি ছাত্রছাত্রীদের জন্য বলবো, ফ্রাস্ট্রেশন, টেনশন, স্ট্রেস এসবের কোনো জায়গায় নেই। সবাই ইউনিক এবং সকলকে নিয়ে, সকলের মধ্যে যে প্রতিভা আছে সেটা জাগরণ প্রকৃত শিক্ষার মধ্যে দিয়েই সম্ভব। তার জন্য প্রকৃত পথ প্রদর্শকের সান্নিধ্য দরকার। তো এই শিক্ষা নিয়ে আলোচনা তো চলতেই থাকবে। আজকে একটা সামগ্রিক জাগরুক হবার, স্ট্রেস টেনশন না হবার জন্য যে অভয়, সেটা জায়গায় থাকলাম। আগামী দিনে আশা রাখি আরো গভীরে আমরা প্রবেশ করব। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। জাগ্রত হোক বিবেক, জাগরুক ঘটুক শিক্ষার। সবাই যেন আমরা এটা নিয়ে ভাবি, ভাবলেই আমরা পথ পাবো। অর্থাৎ যা ভাবি তাই ঘটে যায়। তাই সবসময় যেন পজিটিভ ভাবনা করি এবং আশা রাখি প্রত্যেকটি ছাত্রছাত্রী সন্তানের উপর। তাহলে সেটাই বাস্তব রূপ পাবে, আর সেইটাই গড়ে তুলবে একটা সুন্দর ভারতবর্ষ। এই আশা রেখে আজকের মতন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অল। নমস্কার।